সরকার আসলে আমাদের এই দাবিটিকে এক প্রকার তাদের ইগোর জায়গায় নিয়ে যায় যে সরকার ভার্সেস শিক্ষার্থী, এবং সরকার যখন আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করা শুরু করে তখন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদের উপরে দমন পীড়ন কিন্তু শুরু হয়ে যায়। তো সে 11 জুলাইয়ে যখন আমরা দেখলাম যে পুলিশ এরকম মারমুখী আচরণ এবং অবস্থান, তখন আমরা তাদের সাথে অনেকক্ষণ শাহবাগ মোড়ে কিন্তু দস্তাদস্তি করে তাদের ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করি, এবং সেই ব্যারিকেড ভেঙে সবার আগে দেখা গেছে যে আমি বের হয়েছি। কোটা মেধার যে আন্দোলন, যেটা গণঅভ্যুত্থান হলো, যেই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট পালিয়ে গেল, এই 1 বছরে বাংলাদেশ কি পেল? নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় কতটুকু পৌঁছাতে পেরেছে? সত্যিকার অর্থে যখন আসলে এই যে কোটা বিরোধী আন্দোলনটি শুরু হয়, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আমরা আন্দোলনটি শুরু করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আসলে প্রতিদিন সেখানে আমরা জড়ো হতাম। সেখান থেকে মিছিল নিয়ে আমরা কখনো শহীদ মিনার, কখনো রাজু ভাস্কর্য, কখনো শাহবাগের দিকে কিন্তু অগ্রসর হয়েছি। তো বেশ কয়েকদিন এই আন্দোলনের পরে যখন একদিন আমরা 6 জুলাইতে ছাত্র সমাবেশ দেই, তখন এই আন্দোলনটি আরেকটু বড় হয় এবং আশপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে সংহতি প্রকাশ করে। এবং এই আন্দোলনটিকে কেন্দ্র করে যখন দেখলাম যে আসলে আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের এই আন্দোলনে কোনো ভ্রুক্ষেপ করছে না, কিংবা আমাদের এই দাবিটিকে কোনোভাবেই আমলে নিচ্ছে না বা মেনে নেওয়ার কোনো ধরনের আশ্বাস কিংবা কোনো রূপরেখা আমরা যখন পাচ্ছিলাম না, তখন আসলে আমরা একটু বড় আন্দোলনের দিকে আগাই এবং সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন যে বাংলা ব্লকেট এবং শাটডাউনের যে কর্মসূচিগুলো ছিল, সেগুলোতে কিন্তু এদেশের সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু অভাবনীয় সাড়া দিয়েছিল, এবং সেটি কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছিল। এবং সড়ক মহাসড়কে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অবস্থান, সেটি দেখে কিন্তু সরকারের মধ্যে সরকার কিন্তু এক প্রকার জিম্মি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, এবং সরকার সেটিকে আসলে কোনোভাবে ট্যাকেল দিতে পারতেছিল না। এবং সরকার আসলে আমাদের এই দাবিটিকে এক প্রকার তাদের ইগোর জায়গায় নিয়ে যায় যে সরকার ভার্সেস শিক্ষার্থী, এমন একটি পর্যায়ে যখন আমাদের দাবিটি চলে যায় এবং সরকার যখন আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করা শুরু করে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদের উপরে দমন পীড়ন কিন্তু শুরু হয়ে যায়। আপনি দেখবেন যে 8 জুলাই শাহবাগে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকে রাখার চেষ্টা করে। আমরা যে কোনোভাবেই হোক সেই ব্যারিকেডটি কিন্তু ভাঙে, এবং আপনার 11 জুলাইতে পুলিশ আরও বড় প্রস্তুতি নিয়ে তারা বড় ব্যারিকেড দেয় এবং কয়েকশো পুলিশ কিন্তু সেখানে তারা মোতায়েন করেন, এবং একই সাথে সাজোয়া যান, জলকামান নিয়ে তারা পুরোপুরি আমাদের উপরে হামলার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করেন। তো সে 11 জুলাইয়ে যখন আমরা দেখলাম যে পুলিশ এরকম মারমুখী আচরণ এবং অবস্থান, তখন আমরা তাদের সাথে অনেকক্ষণ শাহবাগ মোড়ে কিন্তু দস্তাদস্তি করে তাদের ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করি, এবং সেই ব্যারিকেড ভেঙে সবার আগে দেখা গেছে যে আমি বের হয়েছি। তো তখন যখন এই ব্যারিকেডটি ভেঙে যখন আমরা বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছিলাম, ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখন আমাদের মনে হয়েছিল যে এই পুলিশের ব্যারিকেড ভাঙার মাধ্যমে আমরা একটি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি। অর্থাৎ এই যে আত্মতৃপ্তিটি, সেই আত্মতৃপ্তিটি আমাদেরকে আসলে অনেক বেশি আত্মবিশ্বাস জুগিয়েছিল। এই আত্মবিশ্বাসের মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে 1 দফার দাবির দিকে যাই, এবং সারা দেশে যেভাবে এই আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন করেছিল, গুলি চালিয়েছিল, সেটির যখন আসলে পোকোটাকা চট্টগ্রামে, রংপুরে যখন আমার আবু সাঈদ মুগ্ধ, ঢাকায় আবু সাঈদ মুগ্ধ এবং ওয়াসিমের মতো যখন কয়েকজন শহীদ হলো, তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আসলে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। এই যে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারকে যে কোনো মূল্যই হোক ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে, তারপর থেকে মূলত আমরা আসলে 1 দফার দিকে অগ্রসর হই, এবং আমরা সিদ্ধান্ত নেই যে কোনো মূল্যই হোক এই সরকারকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না, এবং আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। তারপরে যখন আস্তে আস্তে আমাদের এই আন্দোলনটি বড় হয়, 3 তারিখে শহীদ মিনার আমরা 1 দফার ঘোষণা করি। সেখানে আমরা সবাই কিন্তু স্লোগান দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলাম, এবং এই আনুষ্ঠানিকভাবে 1 দফার ঘোষণা দিয়ে তারপরে 4 তারিখে আবার আমরা শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করি। সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ কীভাবে বাংলা মোটরের ওই দিক থেকে একেবারে শাহবাগের দিকে কীভাবে তারা গুলি করছিল, ইট পাটকেট ছুটছিল, এবং কয়েকটি বিল্ডিংয়ের ছাদ থেকে ছাত্রলীগ, যুবলীগ কিন্তু নির্বিচার আমাদের নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপরে গুলি করে। এবং আমার পাশেই 4 তারিখে একজন দুপুরের দিকে আমার পাশেই এক ভাইয়ের মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে তিনি সাথে সাথে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন। তারপরে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করায়। আমি জানি না যে সে আসলে বেঁচে আছেন কিনা। তো এরকম অসংখ্য স্মৃতি কিন্তু আমাদের রয়েছে। এই আন্দোলনটি আসলে একক কোনো ব্যক্তি কিংবা পক্ষে নয়, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী নেই। এই আন্দোলনটি একটি সম্মিলিত আন্দোলন ছিল। প্রথম দিকে যখন আন্দোলনটি হয়েছিল তখনও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হয়েছিল। যদি কেউ মনে করে একক পক্ষের আন্দোলন, তাহলে ওই পক্ষের লোকজন আসলে কয়জন ছিল, এটি একটি বড় প্রশ্ন। এবং সারা দেশের আপামর ছাত্র জনতা যে 1800 প্লাস যেই ছাত্র জনতা মারা গেল, তারা কয়জন ওই গোষ্ঠীর কিংবা পক্ষে?
সুতরাং এই যে যারা আসলে কোনো দলের নয়, কোনো পক্ষের নয়, যারা শুধু বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, স্বৈরাচারের বিপক্ষে যারা বুক চিতিয়ে লড়াই করে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন, এই যে এই বড় সংখ্যাটি যারা কোনো পক্ষেরই না, তো তারা তো ক্রেডিটবাজি করছে না। সুতরাং এই 5 তারিখের পরে এই ক্রেডিটবাজি এবং হচ্ছে কে কত বড় স্টেক হোল্ডার, কে মাস্টার মাইন্ড, এ ধরনের তকমাগুলোই কিন্তু আমাদের ঐক্যকে বিভাজিত করেছে বলে আমি মনে করছি।